হ্যালো বন্ধুরা, টেক উইথ সুমন চ্যানেলের পক্ষ থেকে এক্সেলের নতুন আরেকটা এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো একদমই বিগিনার লেভেলের যারা এক্সেলের নাম কখনো শোনেনি বা এক্সেলের নাম শুনেছে বাট কখনো শীটটা ওপেন করেনি তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটা। সো আপনি যদি এক্সেল জেনে থাকেন, আপনি যদি এক্সেল এক্সপার্ট হন, তাহলে ভিডিওটা স্কিপ করতে পারেন। তো বন্ধুরা চলেন আমরা শুরু করি। তো এক্সেলে আমরা প্রথমে কিভাবে যাব? এক্সেলে প্রথমে যাওয়ার জন্য আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব। স্টার্ট মেনুতে ক্লিক করার পরে এখানে দেখবেন মেনুতে থেকে দেখবেন এক্সেল আছে। সেই এক্সেলটা আপনারা ক্লিক করলেও কিন্তু এক্সেলটা ওপেন হবে। দেন আবার এখানে কেটে দেওয়ার পরে এই যে সার্চ মেনু থাকবে, সার্চে যাওয়ার পরে EXCEL এক্সেল লিখলেও এখানে কিন্তু এক্সেলের অ্যাপসটা চলে আসবে। এক্সেল অ্যাপসটা আসার পরে যদি আমি এক্সেল এখানে ক্লিক করি দেন এক্সেল ওপেন হবে। তো এক্সেলটা ওপেন হওয়ার পরে এখানে দেখেন নিচে কিছু কাজ থাকবে। এই যে এই কাজগুলো হলো যে আপনারা রিসেন্টলি যে কাজগুলো আমি করেছিলাম সেই শিটগুলো এখানে আছে। এখান থেকে আপনারা চাইলে সেই শিটটা ওপেন করতে পারবেন, অথবা আপনি চাইলে এখান থেকে নিউ, আমরা যেহেতু নতুন করে শিখতেছি সো আমরা এখান থেকে নিউ এই জিনিসটা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট এখানে ক্লিক করলে ওপেন হবে, অথবা এখানে নিউ আছে, নিউয়ে যাওয়ার পরে এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করলেও এরকম একটা শিট ওপেন হবে। তো শিট ওপেন হওয়ার পরে এই যে এখান থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে আমাদের একটা উইন্ডো। আর এই যে এখান থেকে এ লেখা থেকে শুরু এই জিনিসটা যতদূর পর্যন্ত যাবে এটা হচ্ছে একটা ওয়ার্কশিট। সো ওয়ার্কশিটে আসার পরে এখানে দেখেন এখানে এ লেখা আছে, বি লেখা আছে, সি লেখা আছে। সো এই যে সি লম্বালম্বি এটা হচ্ছে সি কলাম। আর এই যে পাশে দেখেন 1 লেখা আছে, 1 এটা হচ্ছে সিলেক্ট করলাম, এই জিনিসটা হচ্ছে রো, এই জিনিসটা 2 এই জিনিসটা হচ্ছে রো, 3 এই জিনিসটা হচ্ছে রো, আর এই বি এটা হচ্ছে কলাম, সি এটা হচ্ছে কলাম, ডি এটা হচ্ছে কলাম। এই এক্সেলের রো এবং এই কলাম এই দুটো নিয়েই এক্সেল মোটামুটি কাজ করতে হয়। সো বন্ধু এখানে দেখেন আমি যেখানে কার্সারটা রাখছি সেখানে একটা সবুজ একটা ঘর হচ্ছে। এই সবুজ ঘরটার একটা নাম আছে। এই জিনিসটা হচ্ছে সেল, এই প্রত্যেকটা হচ্ছে একটা সেল। এই সেলটা হলো কি, যখন এখানে রাখলাম তাহলে এটা হলো কি বি, এই বি কলামের 3 নাম্বার। এখানে দেখেন বিটা কিন্তু হাইলাইট হয়ে আছে, এখানে 3 নাম্বার এটা কিন্তু হাইলাইট হয়ে আছে। তার মানে এই সেলটার স্পেসিফিক এখানে আমি এস লিখলাম। এই যে এসএস এই জিনিসটা হচ্ছে B3, তার মানে এই সেলটার নাম হচ্ছে B3। আবার যদি আমি এখানে যাওয়ার পরে এফ লিখলাম, তাহলে এই যে এফ যে লিখলাম এই এফটা হলো C5। সো এইভাবে প্রত্যেকটা রোর এরকম একটা নাম আছে। এখানে যখন আমি ক্লিক করব এখানে দেখেন কত হলো এফ এর 9, তার মানে এফ কলামের 9 নাম্বার সেল হচ্ছে এটা। আর যেখানে আমি কার্সারটা রাখছি সেটা হচ্ছে অ্যাক্টিভ সেল। তার মানে এই যে আমি এসএস এই লেখার উপর রাখলাম, এই সেলটা হচ্ছে আমার অ্যাক্টিভ সেল। এখন আমি এফ এর উপর রাখলাম, এফটা হচ্ছে অ্যাক্টিভ সেল। তো বন্ধুরা আমরা একটা প্রজেক্ট দিয়ে শুরু করি। তো বন্ধুরা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার। তো সিরিয়াল নাম্বার আমি লিখবো কিভাবে, 1 দেন এখানে ক্লিক করব, দেন 2 ক্লিক করব, দেন 3, এরকম করে কিন্তু আপনারা 4 5 6 এরকম করে নিচে লিখতে পারবেন। বাট এইভাবে কতক্ষণ লিখবেন? এভাবে লেখার কোনো প্রয়োজন নাই। এই জিনিসটা করবেন কি, আপনারা এই যে 1 এবং 2 এই দুটাকে একসাথে মাউসের লেফট বাটন ক্লিক করে দুটো একসাথে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কার্সারটা নিয়ে আসবেন। কার্সারটা নিয়ে আসার পরে এখানে দেখেন প্লাস চিহ্ন আসবে, এখানে দেখেন প্লাস চিহ্ন আসবে। প্লাস চিহ্ন আসার পরে মাউসের লেফট বাটনটা চাপ দিয়ে ধরে প্রেস করে আপনারা টানতে থাকবেন। টানলে এখানে নিচে টানলে এখানে দেখেন যে পর্যন্ত টানবেন সে পর্যন্ত কিন্তু নাম্বারিংটা হয়ে যাবে। আবারও দেখাচ্ছি বন্ধুরা, দুইটা জিনিস সেলটা একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে কার্সার নিয়ে আসবেন। কার্সার নিয়ে আসার পরে এখানে দেখবেন প্লাস চিহ্ন আসবে। যখন প্লাস চিহ্ন আসবে তখন মাউসের লেফট বাটনটা চাপ দিয়ে ধরবেন, ধরে এ পর্যন্ত নিয়ে আসবেন। নিয়ে আসলে এখানে দেখেন সিরিয়াল নাম্বারটা হয়ে গেল। শুধুমাত্র যদি একটা ধরে এরকম করে টান দেন তাহলে কিন্তু 1 হবে, শুধু এই একটাই কিন্তু হবে। কিন্তু 1 এবং 2 যখন একসাথে ধরে যখন এরকম টান দিবেন তখন কিন্তু পুরো সিরিয়ালটা হয়ে যাবে। তো বন্ধুরা এখন আমরা যাই, এই যে এখানে সিরিয়াল নাম্বার আছে, ধরেন এই যে এখানে হাসান আলী, এই হাসান আলীর উপরে আমরা কার্সারটা রাখলাম, মানে এই সেলটাকে আমরা অ্যাক্টিভ সেল C4, এই সেলটা হচ্ছে এখন অ্যাক্টিভ সেল। সো আমরা করবো কি, এই হাসান আলীকে আমরা এখানে রাখবো না, এই জিনিসটা আমরা চলে যাব কি, এই জিনিসটা আমি এখানে না রেখে এখানে নিয়ে আসবো। তাহলে আমরা কি করব, এই জিনিসটা এই হাসান আলীর উপর কার্সারটা রাখবো, এই সেলটা অ্যাক্টিভ করব, দেন এখানে দেখেন কেসি চিহ্ন আছে, এই কেসি চিহ্নের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এখানে কাট হয়ে গেল।
কাট হয়ে যাওয়ার পরে আমরা যেখানে ইচ্ছা সেখানে রাখবো, রাখার পরে এই যেখানে পেস্ট আছে এই পেস্টে যখন আমরা ক্লিক করব দেন এখানে পেস্ট হয়ে যাবে। তার মানে এখানে দেখেন হাসান আলী এখানে ছিল, এখানে চলে আসলো। এই জিনিসটা শর্টকাট ওয়েটা হলো এই যে হাসান আলীর উপর কার্সারটা রাখবেন, দেন এখানে এই যে কেসি কাছে যখন আসবেন তখন দেখবেন এখানে Ctrl+X আছে, তার মানে Ctrl+X দিলেও এখানে কাট হবে। দেন এই জায়গাটায় আমি রেখে যদি Ctrl+V দিই তাহলে কিন্তু পেস্ট হবে। এখানে দেখেন পেস্টের উপর যখন আমি যাব তখন দেখেন লেখা উঠবে Ctrl+V, দ্যাট মিনস Ctrl+V যদি আমি কিবোর্ডে চাপ দিই তাহলেও কিন্তু এখানে পেস্ট হবে। এই কাটের পরে এখানে কি আছে, কপি, এই যে কপি। তো সো আমরা এই জুলফিকার আলী এই জিনিসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এই যে এখানে কপিতে প্রেস করলাম, কপিতে প্রেস করার পরে এখানে নিয়ে আসার পরে আমরা যদি পেস্ট করি তাহলে দেখেন এখানে পেস্ট হয়ে গেল। আবার যদি এখানে আমরা পেস্ট করি তাহলে কিন্তু এখানে পেস্ট হয়ে গেল। আগেরবার কিন্তু হাসান আলীকে আমরা কাট করে এখানে নিয়ে আসছিলাম, যখন এখানে ছিল না এখানে চলে আসছিল, বাট এবার যেহেতু আমরা কপি করেছি সো যতবার আমরা এখানে পেস্ট চাপবো ততবারই কিন্তু এটা কপি হিসাবে পেস্ট হবে। কপির আরেকটা শর্টকাট হলো এই যে এখানে যখন কার্সারটা নিয়ে আসবেন এখানে দেখেন Ctrl+C, তার মানে Ctrl+C যদি আমি চাপি তাহলে এই জুলফিকার আলীটা কপি হবে। দেন আমি যেই সেলে আমি জিনিসটা পেস্ট করতে চাচ্ছি সেই সেলে নেওয়ার পরে যদি আমরা এই যে পেস্টের শর্টকাট ছিল কি Ctrl+V, যদি আমরা Ctrl+V চাপি তাহলে কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে। এখানে দেখেন স্যালারি, তো এই স্যালারিটা দেখেন একটু আলাদা, এই স্যালারিটা একটু ফন্ট বড় এবং এখানে একটা ইয়েলো ঘরের ভিতরে একটা ইয়েলো কালারের ভিতরে কিন্তু সেলটা আছে। সো আমি চাচ্ছি যে এই স্যালারির মতো এই সিরিয়াল নাম্বার, নেম, আইডি এটাও হবে। তাহলে আমরা কি করব, এই স্যালারির মতো যদি এটা করতে চাই তাহলে এই স্যালারিতে প্রথমে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখবেন যে একটা ব্রাশ চিহ্ন আছে, ফরম্যাট পেইন্টার এটার নাম। সো ফরম্যাট পেইন্টার যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু এই জিনিসটা কিন্তু কপি হয়ে গেল। এরপরে আমরা যতগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে ছেড়ে দেবো, ততগুলো জিনিস কিন্তু এখানে দেখেন এই সেম জিনিস স্যালারির মতোই কিন্তু ফরম্যাটটা হয়ে গেল। সো এটা জাস্ট ফরম্যাটটাকে যে ফরম্যাটে থাকবে সেই ফরম্যাট অনুসারেই যতগুলো সিলেক্ট করবেন ততগুলো হয়ে যাবে। সো এবার আমরা আসি ফন্টে। এখানে দেখেন এই যে নেম লেখাটা আছে, এই নেম লেখাটার আমরা ফরম্যাটটা চেঞ্জ করব। সো নেম লেখাটা ফরম্যাটটা চেঞ্জ করতে কি এই নেমে যাব, ফরম্যাটে আসার পরে এখানে দেখেন এই জিনিসটা দিলাম, তাহলে দেখেন এই যে নেমের ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমি যতগুলো চাইবো আমি যতগুলো সিলেক্ট করব, সিলেক্ট করার পরে যদি আমি এই যে ফন্টটা আপনার ইচ্ছা সেই ফন্টটাই দিবেন তাহলে দেখবেন ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। আবার দেখেন এই ফন্টটা দিলাম, দেখেন ফন্টটা চেঞ্জ হয়ে গেল। সো এভাবে আপনারা চাইলে ফন্টটা চেঞ্জ করতে পারবেন। যদি সিঙ্গেল সিলেক্ট করে ফন্ট চেঞ্জ করেন তাহলে সিঙ্গেলটা হবে, যদি সবকটা সিলেক্ট করে ফন্ট চেঞ্জ করে দেন তাহলে সবকটা ফন্টই চেঞ্জ হবে। সো এবার আমরা যাই এই যে এখানে আছে ফন্ট সাইজ। সো এই যে এখন দেখেন এই কয়টা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি আমি এখানে যাওয়ার পরে যদি আমি এখানে 20 দিই তাহলে দেখেন এই ফন্টের সাইজটা কিন্তু বড় হয়ে গেল। আবার যদি এখান থেকে যাওয়ার পরে যদি আমি এখানে 8 দিই তাহলে দেখেন এই ফন্টগুলো কিন্তু ছোট হয়ে গেল। সো এই জিনিসটা কিন্তু এখান থেকেও করা যায়। এই যে এরপরে এখানে দেখেন এই যে এখানে এ চিহ্ন দেওয়া আছে ইনক্রিজ ফন্ট সাইজ, এখানে যতবার আমি ক্লিক করব দেখেন একবার করে বড় হবে, এখন কিন্তু সবার সমান হয়ে গেল। আবার যদি আমি ক্লিক করি তাহলে আর একটু বড় হবে, আবার যদি ক্লিক করি তাহলে আর একটু বড় হবে। সো এখানে যতবার ক্লিক করবেন ততবার একটা করে সাইজ বড় হবে। এখানে দেখেন ফন্ট সাইজ কিন্তু 16 হয়ে গেল। আবার পাশেই দেখেন ছোট এ আছে, এখানে যখন আমি ক্লিক করব এটা হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ, মানে ফন্ট সাইজটাকে ডিক্রিজ করবে। এখানে যখন একবার করে ক্লিক করব দেখেন এখানে 14 হয়ে গেল, আবার একবার ক্লিক করলাম দেখেন এখানে 12 হয়ে গেল। সো এখানে ফন্ট সাইজটা আপনারা চাইলে এরকম করে এখান থেকে ইচ্ছা করলে এখান থেকে ক্লিক করেও ফন্ট সাইজ চেঞ্জ করতে পারেন, অথবা এখান থেকে যে আপনারা ইচ্ছা মতো ফন্টটা সাইজটা চেঞ্জ করতে পারেন। সো এবার আসি এই যে বোল্ড, বি লেখা, বি অর্থ হচ্ছে বোল্ড। সো আমি যে বোল্ডটা যেটাকে করব, যতগুলো লেখাকে বোল্ড করব ততগুলো এখানে সিলেক্ট করব। এই যে সবগুলো আমি একসাথে সিলেক্ট করলাম, একসাথে সিলেক্ট করার পরে এই বির উপরে যখন আমি ক্লিক করব দেন এখানে দেখেন এই লাইনটা কিন্তু এই লাইনের ফন্টগুলো কিন্তু বোল্ড হয়ে গেল। আবার যদি আমি বির উপরে ক্লিক করি তাহলে কিন্তু এই বোল্ডটা উঠে যাবে। দেন এরকম সেম ভাবে এখানে যখন আমি বির উপর নিয়ে আসছি এখানে দেখেন কিবোর্ডে শর্টকাট কি দেওয়া আছে Ctrl+B, তার মানে কিবোর্ড থেকে যদি আমি Ctrl+B এই দুটো একসাথে চাপি তাহলে দেখেন ফন্টটা বড় হয়ে গেল, মানে সরি ফন্টটা বোল্ড হয়ে গেল। আবার যদি কিবোর্ডের Ctrl+B চাপি তাহলে দেখেন ফন্টটা নরমাল হয়ে গেল। সো সেম ভাবে
এই সবকটা আমি যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি যদি চাই যে এখানে ইটালিক করব, দেন এখানে ক্লিক করলে দেখেন এই লেখাগুলো কিন্তু একটু করে কিন্তু ডান দিকে একটু করে রাইট সাইডে দেখেন একটু করে বাঁকা হলো। সো আবার যদি এখানে ক্লিক করি দেন এখানে সোজা হয়ে গেল। সেম জিনিসটাই আপনারা করতে পারবেন কিবোর্ড দিয়ে। এই সিলেক্ট সবকটা সিলেক্ট করলাম, কিবোর্ড দিয়ে Ctrl+I চাপলাম, দেখেন এখানে ইটালিক হয়ে গেল। আবার যখন কিবোর্ডে Ctrl+I চাপলাম তখন দেখেন এখানে সোজা হয়ে গেল। সেম ভাবে এখানে আন্ডারলাইনেরও কাজ আছে। আন্ডারলাইন যদি আপনি এখানে সিলেক্ট করার পরে এখানে যাওয়ার পরে যদি ইউ এর উপর যদি ক্লিক করেন দেন দেখেন এখানে দেখেন প্রত্যেকটা লেখার নিচে একটা করে আন্ডারলাইন হয়ে গেল। এখান থেকে আপনারা চাইলে এই যে আন্ডারলাইন এখানে অ্যারোতে ক্লিক করে ডবল আন্ডারলাইনও এখান থেকে করতে পারবেন। সো এই কাজ আবার যখন এখানে সিলেক্ট করার পরে এই যে এখানে ক্লিক করার পরে আন্ডারলাইনে যাবেন, আন্ডারলাইন যখন উঠিয়ে দিবেন এখানে যখন ইউতে ক্লিক করবেন তখন কিন্তু আন্ডারলাইনটা উঠে যাবে। সেম কাজটাই আপনারা এখানে শর্টকাটে করতে পারবেন। এখানে শর্টকাটে কীভাবে করবেন, এই জিনিসটা পুরোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কিবোর্ডের Ctrl+U চাপলেও কিন্তু এখানে আন্ডারলাইন হয়ে যাবে। আবার সিলেক্ট করার পরে সবকটা সিলেক্ট করার পরে কিবোর্ডের Ctrl+U চাপলেও এখানে কিন্তু আবার নর্মাল হয়ে যাবে। আর যে কোনো কাজ যখন আপনারা ব্যাকে যাবেন আনডু রিডু করবেন, যেটা আমি এখানে আন্ডারলাইন ছিল একটু আগে, এই আন্ডারলাইন তুলে দেওয়ার পরে মনে হচ্ছে যে আমার আন্ডারলাইনটা দরকার, দেন আপনারা কি করবেন, এই যে এখানে অ্যারো চিহ্ন আছে আনডু এবং রিডু দুটো অ্যারো চিহ্ন আছে। সো এখানে যখন আমি এখানে ক্লিক করব দেখেন এখানে কিন্তু আন্ডারলাইন আবার হয়ে গেল। সো আবার যদি আমি এখান থেকে ব্যাকে যেতে চাই তো রিডুতে ক্লিক করলে আবার কিন্তু এখানে আমি ব্যাকে চলে গেলাম। কিবোর্ড দিয়ে কীভাবে করবেন, কিবোর্ড দিয়ে Ctrl+Z চাপলে কিন্তু এখানে কিন্তু আনডু হয়ে যাবে, আবার Ctrl+Z চাপলে কিন্তু আবার রিডু হয়ে যাবে। আমি কিন্তু বন্ধুরা সব কয়টা এখানে মেনু অনুসারে দেখাচ্ছি, আবার এখানে সব কয়টা কিন্তু আমি কিবোর্ড দিয়েও দেখাচ্ছি। সো আপনারা যদি একটু ধৈর্য ধরে ধরেন তাহলে আপনি যদি এক্সেলের নতুন হন তাহলে এক্সেলের বেসিক ধারণাটা আপনার ভিতরে নিতে বেশি সময় লাগবে না। সো এবার আমরা চলে যাই এই যে ফিল কালার। সো আমি চাচ্ছি যে এটা হচ্ছে আমার হেডলাইন, এই হেডলাইনটা এই মেনু বারটা এইটা হচ্ছে আমার একটা কালারে থাকবে। সো এই যেই কয়টা সেল আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে যদি আমি এখানে ফিল কালার দিই তাহলে এখানে দেখেন হলুদ হয়ে গেল। আবার যদি অ্যারোতে ক্লিক করি, অ্যারোতে ক্লিক করার পরে যদি আমি এখানে গ্রিন কালার দিই তাহলে গ্রিন কালার হয়ে যাবে। আবার যদি এখানে অ্যারোতে ক্লিক করে যদি আমি এখানে ব্লু কালার দিই তাহলে ব্লু কালার হয়ে যাবে। আবার যদি চাই যে না এখানে কিছুই দেবো না তাহলে এখানে ক্লিক করার পরে দেন এখানে নো ফিল দিলে কিন্তু আবার আগের মতো হয়ে যাবে। সো সেম জিনিসটা ফন্ট কালার। সো আমি যদি চাই যে না এখানে আমি নেমের ফন্ট কালারটা চেঞ্জ করব, দেন এখানে কার্সারটা রেখে এখানে যদি আমি ক্লিক করি দেন দেখেন এখানে রেড কালার হয়ে গেল। আবার যদি চাই যে না আমি সব কটারই ফন্ট কালারটা আমি চেঞ্জ করে দেবো, দেন এখানে যাওয়ার পরে ক্লিক করলে সব কটারই চেঞ্জ হয়ে যাবে। আবার যখন এখানে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ঢোকার পরে এখান থেকে আপনারা চাইলে ইয়েলো করতে পারেন, আপনারা চাইলে এখান থেকে গ্রিন করতে পারেন, আপনারা চাইলে এখান থেকে পার্পল করতে পারেন, ইচ্ছা মতো এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারেন। আবার যখন এখানে যাওয়ার পরে অটোমেটিক দিবেন তখন আবার আগের মতো কিন্তু ব্ল্যাক কালারে চলে আসবে, ডিফল্ট কালারে চলে আসবে। সো এখানে আরেকটা জিনিস আমাদের বাদ পড়েছে বন্ধুরা, এই জিনিসটা আমি দেখাই, এই যে বর্ডার, এই বর্ডার কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সেলের জন্য। সো এখানে দেখেন প্রত্যেকটা সেলে কিন্তু একটা করে ঘরে একটা করে রেখা দেখা যাচ্ছে, কিন্তু এই জিনিসটা আসলেই কি কোনো বর্ডারের ভিতরে আছে? না বন্ধুরা, এই জিনিসটা কোনো বর্ডারের মধ্যে নাই। চলো আপনাদেরকে একটু দেখাই, আমি প্রুফ দেখাই। প্রিন্টে যাবো প্রিভিউতে দেখেন সাদা পেজের ভিতরে জাস্ট শুধু লেখা, কোনো বর্ডার কিন্তু এখানে নেই। সো আমরা এখানে যাওয়ার পরে এই যে যতটুকু আমি বর্ডারের ভিতর নিতে যাচ্ছি ততটুকু আমি সিলেক্ট করব, দেন আমরা কি করব, এই যে এই বর্ডারে যখন ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখেন শুধুমাত্র নিচে বর্ডার হবে, শুধুমাত্র টপে বর্ডার হবে, শুধুমাত্র লেফটে হবে, শুধুমাত্র রাইটে হবে। এখানে ক্লিক করলে নো বর্ডার থাকবে, কোনো বর্ডারই থাকবে না। আবার এই জায়গায় ক্লিক করলে চতুর সাইডে সব দিকেই বর্ডারটা হয়ে উঠবে। সো এখানে আমি ক্লিক করলাম, এখন দেখেন এই লেখাটা কিন্তু পুরো একটা বর্ডারের ভিতরে চলে আসছে। এখন যদি আমি প্রিন্ট প্রিভিউতে আপনাদেরকে দেখাই তাহলে দেখেন এখানে কিন্তু বর্ডারের ভিতরে সাদা পেজের ভিতরে কিন্তু বর্ডার চলে আসছে, দেখেন এখানে বর্ডার চলে আসছে। সো এটাই ছিল বর্ডারের কাজ। আপনারা চাইলে এখান থেকে আবার সবকটা বর্ডার কিন্তু এই যে নো বর্ডার দিলে কিন্তু বর্ডার উঠে যাবে। সো আবার এখান থেকে বর্ডারে ক্লিক করে কিন্তু বর্ডার হবে। সো এখান থেকে আপনারা চাইলে আমি যেহেতু টিউটোরিয়াল দেখাচ্ছি আমি জাস্ট আপনাকে একটা ধারণা দিচ্ছি, আপনারা চাইলে এখানে ডবল বর্ডার আছে, এখানে বর্ডার চিকন আছে, মোটা আছে, বর্ডারের থিকনেসটা চেঞ্জ করা যায়। সো আপনারা চাইলে এই একটা করে আপনারা
প্র্যাকটিস করতে পারেন। এক্সেল যদি আপনারা প্র্যাকটিস না করেন তাহলে কখনোই কিন্তু এক্সেলকে রপ্ত করতে পারবেন না। এখন আমরা যাই এই যে অ্যালাইনমেন্টে। অ্যালাইনমেন্ট দেওয়ার পর এই যে এখানে দেখেন এই কলামটা, এই রোটা দেখেন, এই রোর যে লেখাগুলো আছে এই ঘরের এই লেখাগুলো কিন্তু একদম নিচে থেকে আছে, নিচের দিকে আছে। সো এই জিনিসটা আমি চাচ্ছি কি এই যে এখানে ক্লিক করব, এই সবকটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি চাচ্ছি যে না এই জিনিসটা উপরে থাকবে, নিচে না উপরে থাকবে। দেন যখন আমি এখানে ক্লিক করব দেখেন এই লেখাটা কিন্তু এই যে উপরের বর্ডারের সাথে কিন্তু লেগে গেল। আবার যদি চাই যে না এটা আমি উপরেও নিব না নিচেও নিব না, মিডিলে নিব, দেন এখান থেকে যাওয়ার পরে এই যেখানে ক্লিক করব দেখেন এখন কিন্তু মিডিল বরাবর লেখা হয়ে গেল। সেম ভাবে এই যে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আবার সেই বটমে চলে আসবে। সো আমরা এখানে কি করলাম, মিডিলেই রাখলাম। এখন এরপরে দেখেন এই বর্ডার এই জিনিসটা কাজ শেষ। এরপরে এখানে দেখেন এই যে এ বি চিহ্ন দিয়ে অ্যারো আছে, ওরিয়েন্টেশন অ্যারো আছে। এই ওরিয়েন্টেশন এই লেখাটা কিভাবে চাচ্ছেন, এরকম নর্মালি চাচ্ছেন না একটু ডিজাইন করতে চাচ্ছেন, সো এই ডিজাইনটা কিন্তু এখান থেকে করতে পারবেন। সো এখানে আমি সবকটাই সিলেক্ট করাই আছে আমার। সিলেক্ট করার পরে এখানে যখন আমি যাচ্ছি, যাওয়ার পরে এই যে এখানটা দেখেন অ্যারো চিহ্নটা উপরের দিকে, যদি আমি এটাতে ক্লিক করি দেখেন এই সিরিয়াল নাম্বারগুলো কিন্তু এরকম হয়ে গেল। আবার যদি এখানে যাওয়ার পরে যদি আমি এখানে নিচে ক্লিক করি দেন সিরিয়াল নাম্বার এই লেখাগুলো দেখেন নিচের দিকে হয়ে গেল। সো এখানে যাওয়ার পরে যদি আমি এখানে রোটেট ক্লিক করি, ভার্টিক্যাল ক্লিক করি দেন এখানে কিন্তু ভার্টিক্যাল হয়ে গেল। সো এখান থেকে আপনারা চাইলে এই ডিজাইনটা চেঞ্জ করে নিতে পারেন। সো এবার আসি এই যে নিচের অ্যারোগুলোতে, এই অ্যালাইনমেন্টের নিচে এখন দেখেন এই যে লেখাটা আছে এই লেখাটা সবকটাই কিন্তু দেখেন এই যদি আমি এই রোটা ধরি এই সবকটাই কিন্তু এই লেফট সাইডে বর্ডারের সাথে লাগানো। সো আমি চাচ্ছি যে এই বর্ডারগুলো এই লেখাগুলো ঠিক মাঝখানে আসবে। তাহলে এই যে এখানে যদি আমি সেন্টারে ক্লিক করি দেন দেখেন এখন দেখেন এই লেখাগুলো কিন্তু একদম মিডিলে চলে আসছে। আমি যদি চাই যে না এখানে সিরিয়াল নাম্বারটা আছে, এই সিরিয়াল নাম্বারটা, এই নেমটা, এই আইডিটা সবকটাই আমার হচ্ছে এই লেফট সাইডে থাকবে, দেন আমি এখানে ক্লিক করে লেফটে দিয়ে দিতে পারি। আবার যদি চাচ্ছি যে না এই যে এই সিরিয়াল নাম্বারটা মিডিলে থাকবে, দেন এই সিরিয়ালের এই সবকটা সিলেক্ট করে এখানে মিডিলে দিলে মিডিলে চলে আসবে। আবার হচ্ছে যে না এটা স্যালারি, এই স্যালারি ঘর যেহেতু স্যালারি একটা টাকার অঙ্ক সাধারণত এই রাইট সাইডে থাকে। সো এটা আমরা চাচ্ছি যে না এটা আমি মিডিলে নেব, দেন এটা কিন্তু আমি মিডিলে নিতে পারি। আবার যদি ইচ্ছা করি যে না এটা আমি রাইট সাইডে নিব, দেন আমি এখানে রাইট সাইডে নিতে পারি। এবার আসি আমরা র্যাপ টেক্সটে। ওকে, র্যাপ টেক্সটটা কি? ওকে, এখানে দেখেন আব্দুল্লাহ আল মামুন যে আমি লিখেছি এই মামুন লেখাটা কিন্তু ওঠে নাই। এই মামুন লেখাটা দেখেন এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে ফর্মুলা বার বা অ্যাড্রেস। এই ফর্মুলা বারে দেখেন যখন আমি আব্দুল্লাহ আল মামুন এখানে পুরোটা লেখা দেখা যাচ্ছে, বাট এখানে কিন্তু দেখা যাচ্ছে না। এই কলামের জন্য কিন্তু এখানে দেখা যাচ্ছে না, কারণ কলামের রেঞ্জটা এখানে ছোট। সো এই জিনিসটা কিভাবে করব? এই জিনিসটা আমি চাইলে এই যে যখন আমি র্যাপ টেক্সটে ক্লিক করব দেখেন এই জিনিসটা কিন্তু এখন আব্দুল্লাহ আল মামুন পুরোটাই কিন্তু দেখা যাচ্ছে। আবার যদি চাই যে না আমি আগের মতোই করব, দেন এই র্যাপ টেক্সটে গেলে আবার আগের মতো হয়ে যাবে। এবার আসি মার্জ অ্যান্ড সেন্টার। মার্জ অ্যান্ড সেন্টারটা কি বন্ধুরা? এখানে আমি ধরেন এখানে আমি টোটাল লিখলাম, এই যেখানে টোটাল লিখলাম এই টোটালটা আমি চাচ্ছি যে এখান থেকে এই পর্যন্ত এই দুটা কলামটায় এই দুটা সেল এখানে কত C9 এবং D9 এই দুইটা সেল আমি একত্র করে দেব। দুটো সেল যদি আমি একত্র করতে যাই দেন দুটো সেল আমি সিলেক্ট করব, দেন মার্জ অ্যান্ড সেন্টার দেব। তাহলে দেখেন দুইটা সেল এই C এবং D দুই কলামের এই 9 নাম্বার রোটা কিন্তু একটা সেলে পরিণত হয়ে গেল। আবার যদি চাই যে না এখানে আগের মতোই করব, দেন আমি এখানে ক্লিক করে দেন মার্জ সেলে আবার ক্লিক করলে আবার কিন্তু এখানে দুইটা সেল ভাগ হয়ে যাবে। দেন এবার আমরা চলে যাই ফরম্যাটে। এখানে দেখেন কিছু ফরম্যাট আছে, জেনারেল ফরম্যাট। সো এই জায়গাটা এখন যে স্যালারিটা লেখা আছে এই জিনিসটা আমার একটা জেনারেল ফরম্যাটে আছে। সো আমি এটা চাইলে এখানে ক্লিক করে আমি এখানে নাম্বার ফরম্যাট করে দিতে পারি। দেখেন এখন নাম্বার ফরম্যাট হয়ে গেল। এখন যদি চাই যে না নাম্বার আমি কারেন্সিতে করব, দেন এখানে দেখেন ডলার চিহ্ন চলে আসলো। সো এখন যদি চাই যে না এটাকে আমি হচ্ছে পার্সেন্টেজ করব, দেন এখানে দেখেন এখানে কিন্তু পার্সেন্টেজ হয়ে গেল। সো আপনি এখান থেকে এই স্যালারিটা যে ফরম্যাটে খুশি আপনারা সেই ফরম্যাটটাই করে নিতে পারেন।
সো এখানে সেম জিনিসটা দেখেন, এখানে শর্টকাট আছে, এখানে দেখেন ডলার চিহ্ন দেওয়া আছে। এই যে ডলার চিহ্নের উপর ক্লিক করার পরে এখানে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, এখানে ইউরো, এখানে চাইনিজ, বাংলা সব করে ডলারের সিম্বল এখানে আছে। সো আপনি চাইলে এখান থেকে যে কোনো সিম্বল আপনি ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারবেন। সো আমি চাচ্ছি যে ইউরো করব, তাহলে ইউরো করতে পারেন। সো সেম জিনিসটাই আগে আমি দেখাচ্ছিলাম পার্সেন্টেজ। সো এখানে যদি এই সব কটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি আমি পার্সেন্টেজে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন এখানে পার্সেন্টেজ ফরম্যাটে চলে আসলো। সো এটা আসলে বেসিক্যালি এইটারই শর্টকাট। সো এখানে আছে দেখেন, এখানে একটা কমা আছে, কমা স্টাইল, দ্যাট মিনস এই যখন এটা হচ্ছে অ্যাকাউন্টিং ফরম্যাট। সো আমি যখন এখানে এই সিলেক্ট করব, সিলেক্ট করার পরে যদি আমি কমাতে ক্লিক করি দেন এটা অ্যাকাউন্টিং ফরম্যাটে, যেখানে ফরম্যাট লেখা দেখেন অ্যাকাউন্টিং ফরম্যাটে এটা কিন্তু চলে আসলো। এরপরে আমি চাচ্ছি যে এই সবকটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে দেখেন ডেসিমালের পরে এই যেখানে দশমিকের পরে দুইটা শূন্য আছে, আমি ইচ্ছা করলে যদি এটাতে ক্লিক করি তাহলে দেখেন এখন দশমিকের পরে কিন্তু 3টা শূন্য হয়ে গেল। আবার যদি আরেকটা ক্লিক করি দশমিকের পরে কিন্তু 4টা শূন্য হয়ে গেল। আবার যদি চাই যে না দশমিকের পরে আমি এখানে কমাই দিব, দেন এখানে একটা ক্লিক করলাম, দেখেন 3টা ডিজিট চলে আসলো। আবার দশমিকের পরে যদি আরেকটা ক্লিক করি দেন আরেকটা ডিজিট এখান থেকে কমে গেল। দেন আবার যদি ক্লিক করি দেখেন আরেকটা ডিজিট এখান থেকে কমে গেল। সো দশমিকের পরের ডিজিটগুলো, ডেসিমেলের পরে দশমিকের পরে যে ডিজিটগুলো সেই ডিজিটও কম বেশি করতে এখানে আপনারা ক্লিক করতে পারেন। সো এবার আমরা যাবো কি ইনসার্টে। সো এই যে জুলফিকার আলীর উপরে এখানে আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পরে এখানে অ্যারোতে ক্লিক করলাম, এখানে দেখেন ইনসার্ট সেল আছে। সো ইনসার্ট সেলে আমি ক্লিক করলাম, সেলে ক্লিক করার পরে এখানে দেখেন একটা পপ আপ মেনু আসবে। এই পপ আপ মেনু এখানে বলছে যে এই যে জুলফিকার আলী এর উপরে বা এর নিচে আমি একটা সেল অ্যাড করতে চাচ্ছি। সো এখান থেকে আপনারা চাইলে উপরে, রাইটে, ডাউনে, লেফটে, যে এখান থেকে আপনার অ্যালাইনমেন্ট সেট করে এখানে যদি আপনার ওকে দেন দেন এখানে দেখেন একটা সেল কিন্তু চলে আসলো। আমরা এখানে ডাউনে সিলেক্ট করে দিয়েছিলাম। সো আমরা ডাউনে সিলেক্ট করে দিয়েছিলাম, দেখেন শিফট সেল ডাউন, তার মানে জুলফিকার আলী ডাউনে চলে আসছে, এর উপরে কিন্তু একটা সেল তৈরি হয়ে গেছে। সো আবার এখানে দেখেন ইনসার্ট শিট রোজ, যখন এখানে আমি ক্লিক করব এই যে কার্সারটা আছে এখানে একটা রো তৈরি হয়ে যাবে। দেখেন এখানে একটা রো তৈরি হয়ে গেল, এই যে 5 নাম্বার একটা নতুন একটা রো এখানে তৈরি হয়ে গেল। এখানে 1-এর পরে কিন্তু একটা ব্ল্যাঙ্ক থাকলো, তারপরে 2, তার মানে এখানে একটা রো কিন্তু এখানে আমার ব্ল্যাঙ্ক রো একটা তৈরি হয়ে গেল। সো আবার এখানে যখন আমি ইনসার্টে যাব, ইনসার্ট শিট কলাম, যখন আমি এখানে কলামে ক্লিক করব দেখেন এর পাশে কিন্তু একটা নতুন একটা কলাম তৈরি হয়ে গেল, সি কলামে একটা নতুন একটা কলাম তৈরি হয়ে গেল। আর এই জিনিসগুলো কিন্তু একদিকে চলে গেল। এবার আমরা দেখাবো ইনসার্ট শিট দেখানোর আগে নিচে এখানে দেখেন যেখানে কিন্তু একটাই শিট আছে, এখানে কিন্তু দুটো শিট নাই। সো এই যে ইনসার্ট শিট যখন আমি ক্লিক করব দেখেন এখানে কিন্তু শিট 3 নামে নতুন একটা শিট তৈরি হয়ে গেল। সো এই শিটটা কিন্তু এই যে এখান থেকেও এই যে প্লাস চিহ্ন আছে এখানে নিউ শিট, এখানে ক্লিক করলেও কিন্তু শিট তৈরি হয়ে যাবে। যতবার আপনি এখানে প্লাস চিহ্ন চাপবেন ততবার একটা করে শিট তৈরি হবে। সো এবার আমরা দেখাই ডিলিট। আচ্ছা, ডিলিট অপশনটা এই জুলফিকার আলীর উপর রাখার পরে এই যে ডিলিটের অ্যারোতে ক্লিক করলাম, অ্যারোতে ক্লিক করার পরে ডিলিট সেল দিলাম। এখন দেখেন জুলফিকার আলীর উপর আমার কার্সারটা আছে, এখন আমি দিলাম ডিলিট সেলে ক্লিক করার পরে এখান দেখেন শিফট সেল আপ, মানে এই যে এই জুলফিকার আলীটা ডিলিট হয়ে যাবে এবং নিচেরগুলো উপরের দিকে উঠে যাবে। দেন আমি এখানে ইচ্ছা করলে লেফটে করতে পারি, রাইটে করতে পারি, এটা আপনার ইচ্ছা। আমি যেখানে ডিফল্টটা আছে আমি এটাই দেখাচ্ছি। সো শিফট সেল আপ মানে এই যে জুলফিকার আলী এটা ডিলিট হয়ে যাবে এবং এই নিচ থেকে উপরে উঠে যাবে। এখন দেখেন টোটালটা আছে 9-এ, এখানে এখন এই ওকে যদি দিই তাহলে কি দেখেন এই যে 9-এ কিন্তু টোটালটা ছিল, টোটালটা কিন্তু এখন 8 নাম্বার রোতে চলে গেল। আর এখানে কিন্তু হাসান আলীর পরে জুলফিকার আলী ছিল, জুলফিকার আলী কিন্তু 9 হয়ে গেল এখান থেকে। সো এইভাবে আবার আমি ডিলিটে গেলাম, ডিলিটে যাওয়ার পরে এই যে ডিলিট শিট রোজ, এই যে জুলফিকার আলী আছে 5 নাম্বারে, এখানে দেখেন এই যে ডিলিট শিট রোজ, এখানে যখন ক্লিক করব দেখেন জুলফিকার আলী যেখানে ছিল সেটা কিন্তু নাই হয়ে গেছে। এখন 5 নাম্বার কি আসছে, রাকিবুল ইসলাম। এখানে দেখেন 1-এর পরে কিন্তু 3, তার মানে এর ভিতরে যে একটা এখানে যে আরেকটা রো ছিল সেই রোটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেল। সো আপনারা চাইলে যে এখান থেকে আবারও আপনারা চাইলে এই যে এই অ্যারোতে ক্লিক করে আবার এটা নিয়ে আসতে পারেন, আনডু করতে পারেন, অথবা আপনারা চাইলে এখান থেকে কিবোর্ডের Ctrl+Z চাপলেও যে রোটা ডিলিট হয়ে গিয়েছিল সেই রোটা কিন্তু আবার ব্যাক করে চলে আসলো।
সো এবার আমরা যাই ডিলিটে, আবার যাই ডিলিট শিট কলামস। সো শিট কলামে যখন আমরা যাব, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এই যে নেমের কলামের উপরে আমার কার্সারটা আছে। দ্যাট মিনস আমি যখন শিট কলাম যখন দিব, ডিলিট শিফট কলাম যখন দিব, তখন দেখেন নেমের কলামটাই কিন্তু নাই হয়ে গেল। দেখেন নেমের কলামটা কিন্তু নাই। আবার আমি এখানে আন্ডু করে দেখাচ্ছি, এখানে দেখেন নেমের কলামটা আছে। সো আবার এখানে যাই, এই যে ডিলিট, এই ডিলিট শিট এই ডিলিট শিট যদি দেন তাহলে শিট কিন্তু আর আপনারা রিটার্ন করতে পারবেন না। সো সেখানে কিন্তু আন্ডু কাজ করবে না। সো শিট ডিলিট দেওয়ার আগে আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে দিবেন। আমি এখানে এই শিটটা দেখাচ্ছি না, আমি শিট 5 এখানে ক্লিক করে দেখেন এই যে শিট 5, এই শিট 5-এ শিট 5টা আমরা ডিলিট করবো। দেন এখানে যাওয়ার পরে যদি আমরা এই যে ডিলিটের ক্লিক করলাম, দেন এখানে শিট ডিলিট দিয়ে দিই। ডিলিট দেওয়ার পর দেখেন শিট 5 নামে কোনো শিট আমার এখানে নাই। সেমভাবে ওখানে যে ডিলিট না করে যদি আপনারা এই শিট 4, এই শিটটা আমি ডিলিট করতে চাচ্ছি, এই শিট 4-এর উপর কার্সারটা রাখবো, মাউসের রাইট বাটনটা ক্লিক করব, দেন এখান থেকে যদি আমি ডিলিট করি, দেন দেখেন ওই শিটটাও কিন্তু নাই হয়ে গেল। এবার আমরা চলে যাই ফরম্যাট। এখানে দেখেন সেল সাইজ, এর মধ্যে কি আছে রো হাইট। তার মানে রো কোনটা আমার বন্ধুরা, এই 7 নাম্বার, এটা হচ্ছে রো। সো আমি এই যে নাসিম ফেরদৌসের উপরে এখানে কার্সারটা রাখছি, রাখার পরে এখানে রো হাইট ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে ডিফল্ট ভাবে এই রোর যে উচ্চতা, রোর যে সেটা দেওয়া আছে কত 15। এই জিনিসটা আমি 15 থেকে কি করলাম 30 দিলাম। দেওয়ার পরে যদি ওকে দিই, ইন্টার দিই, দেন এখানে দেখেন কি হলো, এখানে শিটের এই রোর হাইটটা কিন্তু বড় হয়ে গেল। সো এবার দেখেন এই যে অটো ফিট রো হাইট, যখন আমি এইবার এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন আবার আগের মতো হয়ে গেল। এই জিনিসটা কিন্তু অন্যভাবেও করা যায়। এই যে এখানে যখন আমি ডবল ক্লিক করব, ডবল ক্লিক করলেও কিন্তু এখানে কিন্তু হাইটটা আগের মতো চলে যাবে। এবার আমরা যাই এখানে আবার ফরম্যাট সেলে আসি। ফরম্যাট সেলে আসার পরে সেম জিনিস কলাম ওয়াইডটা কি বন্ধুরা, এই যে সি কলামটার প্রশস্ততা, এই প্রশস্ততা আমরা এখন বাড়াবো। কলাম ওয়াইড যখন ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ডিফল্ট ভাবে 15 + 29 আছে। দেন আমি যদি এটাকে যদি 30 দিই, তাহলে দেখেন এখন সি কলামের ওয়াইডটা কিন্তু অনেক বড় হয়ে গেল। আবার যদি চাই যে না এই জিনিসটা আমি আগের মতো করব, দেন ফরম্যাটে যাওয়ার পরে এখানে অটো ফিট কলাম ওয়াইড দিলেও কিন্তু আবার আগের মতো হয়ে যাবে। সো এই জিনিসটা কিন্তু আমরা নর্মালি মাউস দিয়েও করতে পারি। এই যে এখানে যখন আসবো, আসার পরে এখানে যখন এই যে এখানে দেখেন একটা চিহ্ন শো করছে, এই আসার পরে এখানে যখন আমি ধরার পরে যখন আমি এই মাউসের লেফট বাটনটা চাপ দিয়ে ধরে যদি টানি তাহলে বড় হয়ে যাবে। আবার যদি এখানে কার্সারটা রেখে এই যে সি এবং ডি এর মাঝখানে যখন কার্সারটা নিয়ে আসছি, তখন দেখেন দুই দিকে অ্যারো চিহ্ন শো করছে। এই অ্যারো চিহ্ন শো করার পরে এখানে যদি মাউসের ডবল ক্লিক করি, দেন আগের মতো ফিট হয়ে যাবে। সেম জিনিসটা এই রোর ক্ষেত্রেও, রোর হাইটটা কিন্তু আমি ইচ্ছা করলে এখান থেকে টেনে বড় করতে পারি। আবার যদি এখানে চাই যে না এখানে কার্সারটা রেখে মাউসের লেফট বাটনে আমরা ডবল ক্লিক করব, দেন আগের মতো ফিট হয়ে যাবে। সো এবার আমরা দেখি ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। এই ফাইন্ড অ্যান্ড সিলেক্টটা কি বন্ধু, এখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে ফাইন্ড আসার পরে আপনি কি খুঁজতে চাচ্ছেন, মনে করেন বড় একটা ডাটা আছে, এর ভিতর থেকে আপনি চাচ্ছেন যে হাসান হাসান এই লেখাটা খুঁজতে। এই লেখাটা লেখার পরে যদি ফাইন্ড নেক্সট দেন, তাহলে দেখেন এই কার্সারটা হাসান আলীর উপরে চলে গেল। আবার যদি চান যে না NASIM নাসিম এই জিনিসটা খুঁজবো, দেন এখানে ক্লিক করে যদি ফাইন্ড নেক্সট দেন, তাহলে দেখেন এখানে নাসিম ফেরদৌসের উপরে কার্সারটা চলে আসলো। মানে এই জিনিসটা হচ্ছে ফাইন্ড করা, খোঁজা। সো এখানে ফাইন্ডে যাওয়ার কিন্তু একটা শর্টকাট ওয়ে আছে কিবোর্ডের Ctrl+F চাপলেও কিন্তু এই মেনু চলে আসবে। দেন আপনারা এখানে ফাইন্ড নেক্সট করলে কিন্তু এখানে আপনারা এই মেনুটা এই জিনিসটা পেয়ে যাবেন, আপনার কাঙ্ক্ষিত জিনিসটা কিন্তু পেয়ে যাবেন। তো এবার বন্ধুরা আমরা দেখাই যে এই যে প্রজেক্টটা করলাম, এই প্রজেক্টটা করার পরে এখানে দেখেন বুক 1, যে জিনিসটা আমার প্রথমে দেখানোর উচিত ছিল সেই জিনিসটা আমি পরে দেখাচ্ছি। এই যে এখানে দেখেন বুক 1 নামে আছে। সো আমি এই জিনিসটা কি করব, এই যে ফাইলে যাওয়ার পরে সেভ অ্যাজ এ ক্লিক করব। সেভ অ্যাজ এ ক্লিক করার পরে এখানে আপনি কোথায় সেভ করতে যাচ্ছেন, এই পিসিতে আমি সেভ করতে যাচ্ছি। দেন আপনি কোথায় সেভ করতে যাচ্ছেন, মোর অপশনে যাওয়ার পরে আমি ডেস্কটপ দেখাই দিলাম। ডেস্কটপ দেখাই দেওয়ার পরে এখানে আমি লিখলাম কি এই ফাইলের একটা নাম দিব, PROJECT project 2 দিলাম। এবার আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে
এখানে দেখেন আমি যদি ডেস্কটপে যাই এখানে প্রজেক্ট 2 নামে কিন্তু এখানে সেভ হয়ে গেল। সো কোনো কাজ করার পরে যখন আপনারা এখানে যাওয়ার পর ফাইলে যাওয়ার পরে সেভ দেবেন তাহলে সেই কাজটা সেই পর্যন্ত সেভ হয়ে যাবে, অথবা কিবোর্ডের Ctrl+S চাপলেও কিন্তু যে পর্যন্ত কাজ করলেন সে পর্যন্ত সেভ হয়ে যাবে। সো আমরা এখন এই ফাইলটা কিন্তু কেটে দিতে পারি। কেটে দেওয়ার পরে যদি আপনি পরে কখনো আবার এই যে প্রজেক্ট 2 এই ফাইলটাতে ডবল ক্লিক করে ওপেন করি তাহলে যে পর্যন্ত সেদিন কাজ করেছিলাম সেই পর্যন্ত সেভ থাকলো, আপনি তারপরে থেকে কাজ আবার স্টার্ট করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, টাটা।